সকাল থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। গ্রামীণ অনেক নিয়ম পালন হচ্ছে। লতিফা বেগম হলুদ বাটছে আর গীত বলছে। নাজমা চৌধুরীও সাথে সাথে বলছে। আবার গ্রামের বয়স্ক মহিলারা তো আছেই। শিলবাটায় একদিকে কাঁচা হলুদ বাটছে, তো অন্যদিকে গ্রামের মেয়ে বউরা গাছ থেকে মেহেদি পাতা তুলছে আর গান বলছে। মেহেদি পাতা তোলা হলে সবাই এবার টাকা তুলতে গেল একে একে সবার কাছে। প্রথমে চাচার থেকে টাকা তুলল 500 টাকা। এরপর বড় চাচি, রিয়ার হাজবেন্ড একে একে সবার থেকে টাকা তুলে 10,000 টাকা হয়েছে। সবাই অনেক খুশি ছিল 10,000 টাকা তুলতে পেরে। এরপর মেহেদিও বাটা শুরু হলো। সবাই হইচই করে গান গাইতে লাগলো। চারদিকে কোলাহল আর হইচই। গানে গানে পুরো বাড়ি বাজছে। ছেলেমেয়েরা চারদিকে ছোটাছুটি করছে। এমন সময় একটা বড় গাড়ি প্রবেশ করলো মির্জা বাড়ির গেট দিয়ে। সাদা চকচকে গাড়ি থেকে নেমে এলো এই বাড়ির বড় ছেলে রাদিফ মির্জা। সেই বড় বছর আগে আমেরিকা গিয়ে সেখানেই সেটেলড হয়েছে সে। বিয়েও করেছে সেখানকার মেয়েকে। যদিও মেয়েটা বাঙালি, তবে জন্মের পর থেকে আমেরিকাতেই বড় হয়ে ওঠা তার। মেয়েটার নাম এরিকা মহল। রাদিফ আর এরিকার একটা ছেলে আছে, নাম রিক মির্জা। বয়স 6 বছর। রাদীপকে আসতে দেখে রিদিতার বড় চাচি ছুটে এলো। ছেলেকে 12 বছর পর চোখের সামনে দেখে কেঁদে উঠল। রিদিতার চাচাও 12 বছর পর ছেলেকে দেখলেন, তবে কিছু বললেন না। রিককে কোলে তুলে কথা বলতে বলতে ভেতরে ঢুকে গেলেন। রাদীপ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এরিকার বোন অলিভাকে নিয়ে ভেতরে ঢুকল। এরিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। দুজনের পরনেই জিন্স আর টপস। লালচে চুলগুলো কাঁধ পর্যন্ত খোলা, চোখে সানগ্লাস, হাতে ব্যাগ। ধবধবে সাদা দেখতে মেয়ে দুটো একদম মডার্ন ড্রেস পরাই গ্রামের অনেকেই এরিকা ওর বোনকে নিয়ে এটা ওটা মন্তব্য করছে। গ্রামের মানুষ এমন পোশাকে বাড়ির বউকে দেখে একটু আধটু কথা বলবেই। রাদীপ ছেলে আর বউ নিয়ে রুমে চলে যায়। সবাই ফ্রেশ হয়ে একসাথে নিচে আসে। খাবার খেয়ে বাগানের দিকে যায়। ওখানে রায়ানকে হলুদ লাগানো হবে। রাদীপ এরিকা বাগানের দিকে যেতেই হইচই দেখতে পেল। এরিকা খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, এত লোকজন কেন রাদিফ? এভাবে ঘিরে রেখেছে কাকে? বিয়ে বাড়ি, লোকজন তো হবেই। এসো, রায়ানকে হলুদ ছোঁয়াবে সবাই, তাই এমন ঘিরে রেখেছে। ও, আই সি। রাদীপ গিয়ে বাগানে পৌঁছাতেই সবাই তাকালো রাদীফের দিকে। দীর্ঘ 12 বছর পর ভাইকে দেখে একটু হাসলো রায়ান। রিয়া রাদীফকে দেখে এগিয়ে এলো। ভাইয়ের সাথে ভালোমন্দ কথা বলে এরিকাকে নিয়ে গেল সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। রাদীপ সেদিকে দেখে এগিয়ে এলো রায়ানের দিকে। ভেবেছিলাম তুমি আসবে না ভাইয়া। তোর বিয়ে, আমি না এসে পারি? তাছাড়া অনেক তো হলো মান অভিমান। আর কত, 12 বছর, সময় তো কম না। রায়ান মলিন হেসে বলল, যাক, অবশেষে বুঝতে পেরেছ 12টা বছর দীর্ঘ সময়। আব্বু এখন হয়তো আর রাগ করে নেই, কারণ এখন সব ঠিক আছে। যে কারণে তোমার উপর নারাজ ছিল, সেই কারণটা এখন উজ্জ্বল হয়ে গেছে। রাদীপ রায়ানের দিকে তাকিয়ে আবারও আশেপাশে তাকিয়ে বলল, আসেনি তোর বিয়েতে? কে? সে, যার জন্য 12টা বছর বনবাসে কাটালাম। সে না আসলে বিয়েটাই করতাম না। তাছাড়া ভাইয়া, বনবাস তুমি নিজে থেকে নিয়েছো। খুব ভালোবাসিস এখনো? আগের মতোই? আমার স্নেহের পরিবর্তন হয় না। শি ইজ অলওয়েজ স্পেশাল ওয়ান ফর মি। রাদীপ দীর্ঘশ্বাস ফেলে দূরে তাকালো। রিয়া এরিকার সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছে দেখে বলল, তোর কি মনে হয় ও আমার যোগ্য ছিল? না, একদমই না। ও কখনো তোমার যোগ্য ছিল না, কারণ ও বেস্ট সঙ্গিনীর যোগ্য ছিল। যেটাও পেয়েছে, আর সে অন্তত তুমি না। রাদীপ তাচ্ছিল সুরে বলল, শুনেছিলাম স্বামীর বাড়িতে জায়গা হয়নি, বিয়ের কয়েক মাস পরে এখানে রেখে গেছিল। ঠিক শুনেছিলে। তবে কি জানো, আল্লাহ যখন যাকে দেয় তখন 2 হাত ভরে দেয়। তবে বলছিস এখন সুখে আছে? রায়ান একটু হেসে বলল, আছো তো কয়েকদিন, নিজের চোখেই সবটা দেখে নিও। সেটা তো দেখতেই আমেরিকা থেকে আসলাম। রায়ান তার বড় ভাইকে আর কিছু বলল না। রাদীপের বিষয়টা ইগনোর করে এগিয়ে গেল বিরক্তি নিয়ে। রাদীপও গেল পিছু পিছু। রায়ান এবার বিরক্ত হয়ে বলল, আপু, আমি রুমে গেলাম, এসব আমার ভালো লাগছে না। রিয়া লাফ দিয়ে রায়ানের হাত ধরে বলল, এই খবরদার, এটা নিয়ম, গায়ে হলুদ ছোঁয়াতে হয় ভাই। যাই করো, তুমি আর রিদু ব্যতীত অন্য কোনো মেয়ে আমাকে টাচ করবে না, এটাই ফাইনাল। কিন্তু মামু,
সবে তো হলুদ ছোঁয়ায়। স্টপ মনি, এসব ছেলে মানুষই ভালো লাগে না আমার। তুই জানিস তোর মামু এসব পছন্দ করে না। শুধু শুধু জেদ করছিস। যা গিয়ে ঋতুকে ডাক। মামার কথায় ছোট্ট মণি হতাশ হয়ে ঘুরতেই দেখল হৃদিতা আসছে। পরনে একটা সবুজ রঙের জামদানি শাড়ি, কোমরের নিচ অবধি সিল্কি চুলগুলো ছাড়া, সামনের টুকু শুধু কাটা দিয়ে পিছে আটকানো। হালকা সাজে অপরূপ লাগছে হৃদিতাকে দেখতে। মণি মায়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল। ঋতুমণি চলে এসেছে আম্মু। মনির চেঁচানোতে রাদিফ অলস চোখে তাকায় সেদিকে। রূপালী আর হৃদিতা আসছে। দুজনেই আজ সবুজ রঙের শাড়ি পরেছে। রূপালী তো এমনিতেই সুন্দর, তার ওপর সবুজ শাড়িতে যেন অধিক সুন্দরী লাগছে। ধবধবে ফর্সা ত্বকে শাড়িটি জলজল করছে। তবে রাদিফের অলস দৃষ্টি বিস্ময়কর দৃষ্টিতে পরিবর্তন হয়ে আটকালো হৃদিতার ওপর। হাঁ হয়ে গেল হৃদিতাকে দেখে। টানা টানা চোখে যে তীব্র উজ্জ্বলতার ঝলক, অথচ সেই সময়ে চোখগুলো ছিল শান্ত আর ভীতিকর। আগের সেই হ্যাংলা পাতলা শ্যামলা গড়নের মেয়েটা আজ যেন অতি যত্নে গড়ে তোলা পারফেক্ট গড়নের এক সুন্দরী রমণী। দীঘল কালো সিল্কি চুলগুলো রোদের মৃদু আলোয় চকচক করছে। আর হাসিটা, উফ, আজ এত বছর পর কেন মনে হচ্ছে রাদীপ ভুল করেছে। রাদীপ নিজের ভাবনায় নিজেই অবাক হলো। ছোট থেকে হৃদিতার প্রতি রাদীফের আলাদা সহানুভূতি ছিল। ছোট চাচা আর চাচির অত্যাচারের জন্য হয়তো ছিল সেটা, এর বেশি কিছু না। তবে বাবা যখন বলল হৃদিতাকে বিয়ে করার কথা, তখন থেকেই সহানুভূতি পরিবর্তন হয়ে ঘৃণা ভর করল। তথাকথিত এই কালো মেয়েকে রাদীপ কখনোই বিয়ে করবে না। তখন তাগড়া সুদর্শন যুবক সে, হাজারো সুন্দরী মেয়ে তার পিছনে ঘুরে, আর সে এই কালো মেয়েকে বিয়ে করবে? অসম্ভব। এই কালো মেয়েকে বিয়ে করলে কি সম্মান থাকবে তার? বন্ধু বান্ধবদের কিভাবে মুখ দেখাবে সে? তার মতো সুদর্শন পুরুষের এমন কালো বউ, এটা কিছুতেই মানতে পারছিল না রাদীপ। তাই খুব খারাপ ব্যবহার করতো হৃদিতার সাথে। একবার তো রেগে হৃদিতার গায়ে হাত তুলেছিল, কারণ হৃদিতা তার একটা শো পিস পরিষ্কার করার সময় ভেঙে ফেলেছিল। ছোট মানুষ না বুঝে করেছে, এটা মানতেই চাইল না সে। এরপর হৃদিতার গায়ে হাত তোলার অপরাধে বাবাও তার গায়ে হাত তোলে। এরপর রাদীপ রাগ করেই তার মামার সহতায় বিদেশে পাড়ি জমায়। পাপা পাপা। ছেলের ডাকে ধ্যান ভাঙল রাদীফের। ছেলেকে দেখে হকচকিয়ে তাকালো কিছুটা দূরে খিলখিলিয়ে হাসতে থাকা অতি পরিচিত রমণীর দিকে। এই হাসি, উফ, একদম বুকে গিয়ে বিঁধছে তার। উফ, হঠাৎ এই অনুভূতি কেন? রাদীপ নিজেকেই প্রশ্ন করল। পাপা পাপা, হুম, বলো। আমার ট্যাব পাচ্ছি না, কোথায় রেখেছো পাপা? রাদীপ দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে কোলে তুলে নিয়ে বলল। তোমার মম হয়তো জানে, চলো গিয়ে জিজ্ঞেস করে আসে। রাদীপ অদ্ভুতভাবেই হৃদিতার নিকট গিয়ে নিজের উপস্থিতি জানান দিতে এরিনার উদ্দেশ্যে বলল। এরি, রিকের ট্যাপ কোথায়? ও কখন থেকে খুঁজছে। রাদীফের ডাকে সবাই তাকালো রাদীফের দিকে। রাদীপ আর চোখে তাকালো হৃদিতার দিকে। হৃদিতাকে তার দিকে তাকাতে দেখে কিছুটা ভাব নিয়ে রাদীপ বলল। তুমি হয়তো হৃদিতা, তাই না? হৃদিতা অবাক হয়ে তাকিয়ে রইল। তবে মুখ দেখে যে কেউ বলবে সে বেশ অবাক হয়েছে। হৃদিতাকে এভাবে তাকাতে দেখে রিয়া এগিয়ে এসে বলল। চিনতে পেরেছিস রাদীপ ভাইয়া? হৃদিতা মুখে মিষ্টি হাসি এনে বলল। চিনেছি। তাহলে এই মিষ্টি ছেলেটা কি রাদীপ ভাইয়ার ছেলে? মাশাআল্লাহ, একদম কিউটের ডিব্বা। রাদীপ ছেলের তারিফ শুনে বলল। বাবা আমার দুজনেই সুন্দর, ছেলে সুন্দর হবে না? তুই বল, তোর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনারা কেমন আছেন? ভালো আছে। তোর ভাবির সাথে দেখা হয়েছে? হ্যাঁ, এই তো আপু পরিচয় করিয়ে দিল। এই ঋতু, এসব জলদি শেষ কর। এভাবেই বসে থাকতে পারবো না। রায়ানের চেঁচামেচিতে হৃদিতা দৌড় লাগালো। রায়ানকে বসিয়ে রাখা হয়েছে স্টেজের দিকে। রায়ান এমনিতেই এসব হলুদ টলুদ ছোঁয়াবে না বলে জেদ ধরেছিল। হৃদিতা রিয়া কোনো মতে বুঝিয়ে রাজি করিয়েছে। তবে রায়ান সাফ বলেছে ওকে কোনো মতে টাচ করবে না কেউ, রিয়া আর হৃদিতা ব্যতীত। বোন ছাড়া অন্য কারো ছোঁয়া নিবে না রায়ান। রায়ান অন্তত হলুদ ছোঁয়াতে রাজি হয়েছে, এটাই অনেক। তাই কেউ আর কিছু বলেনি। এখন আবার লেট করলে চলেই যাবে রুমে। তাই হৃদিতা তাড়াতাড়ি রায়ানের কাছে এগিয়ে গেল। বলা তো যায় না কখন আবার চলে যায়। হৃদিতা রায়ানকে হালকা একটু হলুদ লাগানোর বদলে মুঠো ভর্তি হলুদ নিয়ে পুরো মুখে ঢেলে দিল। রায়ান হতভম্ব হয়ে হৃদিতার দিকে তাকাতেই হৃদিতা ক্যাবলা হেসে দৌড় লাগালো। হৃদিতার দৌড় লাগানো দেখে রায়ানও রেগে ওর পিছু পিছু ছুটল।
এই বেয়াদব দাঁড়া, তোর সাহস কত আমার মুখে এত হলুদ লাগাস? এখন দৌড়াচ্ছিস কেন ইডিয়েট? সরি ভাই, ভুল হয়ে গেছে, সরি সরি। তোর সরির রিদি দাঁড়া, দাঁড়া বলছি। হৃদিতা শাড়ি পরে কোনো মতে ছুটছে। রায়ানের হাতে লাগলে আজ আচ্ছা মতো সেই হলুদেই ডুবাবে তাকে, কিন্তু শাড়ি পরে দৌড়াতে গিয়ে শাড়ির কুচি পায়ে বেঁধে পড়তে নিলে রাদীপ এগিয়ে এসে হৃদিতাকে ধরার আগেই এক শক্তিশালী বিশাল দেহ এসে তার সামনে দাঁড়ালো। রাদীপ চেঁচিয়ে কিছু বলার আগেই দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত একজন অতি সুদর্শন পুরুষ এসে হৃদিতাকে এক টান দিয়ে বুকে জড়িয়ে নিয়েছে। বেশি না, হয়তো 2 হাত দূরে দাঁড়ানো রাদীপ হৃদিতাকে কারো বুকে লেপ্টে থাকতে দেখে যেই কিছু বলবে অমনি সেখানে উপস্থিত হয় রায়হান সহ বাকি সবাই। রাদীপ লোকটার মুখটা দেখতে পাচ্ছে না, সামনে দাঁড়ানো লোকটার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল। এই, তোর সাহস কিভাবে হয় আমার সামনে এসে দাঁড়ানোর? রাদীপের চেঁচামেচিতে সবাই এবার রাদীপের দিকে তাকালো। তুই জানিস আমি কে? তোর সাহস হয় কিভাবে আমার পথ আটকানোর? রায়ান একটু এগিয়ে এসে বলল। কি হয়েছে? রাদীপ চেঁচিয়ে উঠে বলল, কে এই রাস্কেল আমার পথ আগলে দাঁড়ায়? হু দ্য হেল ইজ দিস? এদিকে রাদীপের চেঁচামেচিতে হৃদিতা শক্ত বাহুডোর থেকে বেরোতে চাইলেও পারল না। শেষে বিরক্ত হয়ে বলল, ছাড়ুন, এভাবে চেপে আছেন কেন? সবাই আছে তো, ছাড়ুন। তীব্র কিছু বলল না। হৃদিতাকে কোলে তুলে নিয়ে রাদীপের উদ্দেশ্যে বলল, ভুল পথে পা দিলে পথ আটকে দেয় উত্তম মিস্টার রাদিফ মির্জা। রাদীপ ক্ষিপ্ত মেজাজ নিয়ে সামনে দাঁড়ানো লোকটাকে সাইডে কেটে সামনে তাকাতেই অবাক হলো। হৃদিতাকে পাজা কোলে তুলে দাঁড়িয়ে আছে এক অতীব সুদর্শন পুরুষ। নীলাভ শান্ত চোখ জোড়ায় এক প্রকার হুমকি, মুখায়ব একদম গম্ভীর, চোয়াল শক্ত। রাদীপ কিছু বলার আগেই তীব্র রায়ানের উদ্দেশ্যে বলল, ডোন্ট ওয়ারি, শাস্তিটা আমি দিয়ে দেব। রায়ান এতক্ষণ একটুও অবাক না হলেও তীব্রর এমন কথায় এবার কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। সবার সামনে হৃদিতাকে এমন কোলে তুলে নেওয়াই মিটিমিটি করে হাসছে সবাই। আর হৃদিতা তো লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। সে জানে এখন মাথা ঠুকে মরে গেলেও তীব্র হৃদিতাকে কোল থেকে নিচে নামাবে না। তার মধ্যে হৃদিতার শাড়ির কুচি খানিকটা খুলে গেছে। রাদীপ প্রচণ্ড রাগী গলায় তীব্রকে উদ্দেশ্য করে বলল, এটা কোন ধরনের অসভ্যতা? কোল থেকে নামানোকে? রাদীপের কথায় তীব্র কপাল কুঁচকে তাকালো। রাদীপ আর কিছু বলার আগেই রিয়া তাড়াহুড়ো করে বলল, ভাইয়া, উনি হৃদির হাজবেন্ড। রাদীপ বিস্ময় নিয়ে তাকালো তীব্রর দিকে। হাজবেন্ড? হাজবেন্ড কথাটা কোথাও যেন ভালো লাগলো না রাদীপের। তবে রাদীপ মুখে কিছু বলল না। এদিকে তীব্র রাদীপের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হাসল। সেও কিছু না বলে হৃদিতাকে ওভাবে কোলে নিয়েই চলে যেতে যেতে একবার তাকালো হৃদিতার লজ্জা পাওয়া মুখটার দিকে। তীব্র তা দেখে মুচকি হাসল। দুনিয়ার অদ্ভুত এক আকর্ষণ তার বউ, একটুও কমে না সেই আকর্ষণ। চুম্বকের মতোই টানে এই চেহারাটা। এত বেশি মায়াবী কেন হবে? তার মতো তীব্র চৌধুরীও কি না এই মায়াবতীর কাছে হার মেনে বসে আছে? হ্যাঁ, ভাবা যায়। আম্মু ছোট বাচ্চা। বলেই খিলখিল করে হেসে উঠল ছোট্ট রোজ। বাবার কোলে মাকে দেখে রোজ মাকে ছোট্ট বাচ্চা বলছে আর হাসছে। মেয়েকে এভাবে হাসতে দেখে হৃদিতা রেগে তাকালো তীব্র দিকে। নামান আমায়, অসভ্য লোক, মেয়ে দেখছে তো। তীব্র হৃদিতার কথায় তোয়াক্কাবিহীন মেয়ের দিকে তাকিয়ে বলল, আম্মু শোনা, তুমি বাইরে কেন যান? তোর ভাইয়ারা কোথায়? খেলতে। তাই? বলে হৃদিতাকে কোলে নিয়ে তীব্র এক হাঁটু ভাঁজ করে বসল। হৃদিতা চটপট শক্ত করে তীব্রর গলা জড়িয়ে ধরল। হৃদিতা কিছু বলার আগেই তীব্র বলল, মাম্মার কোলে ওঠো শোনা। পাপার কথায় রোজ 2 কদম এগিয়ে মায়ের কোলে চড়তেই হৃদিতা শক্ত হাতে জড়িয়ে ধরল মেয়েকে। হৃদিতা কিছু বলার আগেই তীব্র উঠে দাঁড়ালো মা মেয়ে সহ। কোনো কথা ছাড়াই তীব্র ভেতরের রুমে নিয়ে ঢুকল। হৃদিতাকে সোফায় বসিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে মেয়ের টসটসে গালে চুমু এঁকে দিল, দিয়ে বলল, আমার আম্মা চান। ছোট রোজও ছোট ছোট দুহাতে তীব্রর গালে হাত রেখে বলল, আমার বাবু। হৃদিতা এতক্ষণ নীরব দর্শকের মতো সবটা দেখে ফুঁসে উঠে বলল, আপনাদের বাপ বেটির ভালোবাসা দেখার জন্য কোলে তুলে আনলেন, তাও সবার সামনে থেকে। ওরা কি ভাবছে এখন বলুন তো? আপনার তো লজ্জার লটাও নেই, কিন্তু আমার তো আছে, অসভ্য পুরুষ। তীব্র হৃদিতার কথায় পাত্তা না দিলেও ছোট্ট পুতুলটা বাবাকে এভাবে বকতে দেখে বলল, পাপা, আম্মু বটে বটে। তীব্র মেয়ের চুলগুলো কানে গুজে দিয়ে আদুরে গলায় বলল,
তোমার আম্মু পচা, তাই আমাকে বকছে। বাবার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল রোজ। মুখে দুহাত দিয়ে মুচকি হেসে বলল। আম্মু পোটা। হৃদিতা এবার খেকিয়ে উঠে বলল। আমি পচা, তাই না? আসি শুধু আমার কাছে আম্মু আম্মু বলে, অসভ্য পাপের অসভ্য মেয়ে। বলেই ধপাধপ পা ফেলে চলে গেল হৃদিতা। তীব্র সেদিকে তাকিয়ে আবারও বলল। তোমার আম্মু বেস্ট আম্মু এই পৃথিবীতে, বুঝলে প্রিন্সেস? রোজ অবুঝ গলায় বাবার কথায় সায় দিয়ে বলল। আত্মা। তীব্র মেয়ের গালে আবারও টপাটপ কয়েকটা চুমু দিয়ে আদুরে গলায় বলল। আম্মুজান, এখন আপনার ঘুমানোর সময়। রাতে আমরা মজা করব, তাই এখন আপনি একটু লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবেন। বলেই মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে ঘুরতে লাগলো তীব্র। কিছুক্ষণ পর রোজ ঘুমিয়ে যেতেই তীব্র মেয়ের কপালে চুমু দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে পাতলা বেবি কম্বল দিয়ে দিল। হলুদ সন্ধ্যার জমজমাট আয়োজন করা হয়েছে বাড়ির বাগানে। একে একে সবাই সাজগোজ শেষ করে স্টেজের দিকে আসছে। সব মেয়েদের পরনে গ্রামীণ কাঠালি রঙের শাড়ি আর ছেলেরা একই রকম পাঞ্জাবি পরেছে। তবে রাদিফ পরেছে সাদা রঙের গর্জিয়াস পাঞ্জাবি। সবাই একই পরলেও রাদিফ আলাদা পড়েছে দেখে রওনাফ মির্জা দীর্ঘশ্বাস ফেললেন। মনে পড়ল তখনকার ঘটনা। জামাই আর ছেলেদের জন্য পাঞ্জাবি শখ করেই কিনে এনেছিলেন তিনি। সেটা একে একে সবাইকে দিয়ে যখন বড় ছেলেকে দিতে গিয়েছিলেন তখন রাদীপ নাকমুখ কুঁচকে পাঞ্জাবির দিকে তাকিয়ে বলল। এমন লো কোয়ালিটির পাঞ্জাবি আমি পরবো না আম্মু। রাদীপকে পাঞ্জাবি দিতে এসে এই কথা শুনে কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি। খারাপ লাগাটা আড়াল করেই বলল। তোমার ভালো না লাগলে পড়ো না। তোমাদের বাবা ছেলে আর জামাইদের জন্য শহরে গিয়ে নিজে কিনে নিয়ে এসেছে। উনি নিশ্চয়ই তোমাদের জন্য লো কোয়ালিটির পোশাক আনবেন না। সারা জীবন মাস্টারি করেছেন, তাতে যা হয়েছে তাই এনেছে। তবুও তোমাদের যদি এমনটা মনে হয় তবে তুমি অন্য পোশাক পরো। মা প্লিজ মন খারাপ করো না, আসলে এসব পোশাকে আমি অভ্যস্ত না। তিনি ছেলের দিকে তাকিয়ে আর কিছু বললেন না। বাইরে বের হতেই সম্মুখে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালেন। আমতা আমতা করে কিছু বলার আগেই রওনাফ মির্জা স্ত্রীকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন। কিছু বলতে হবে না, রুমে এসো, তুমিও তৈরি হয়ে নাও, বিয়েবাড়ির অনেক কাজ বাকি আছে। কথাটা বলেই রওনাফ মির্জা দ্রুত পায়ে চলে গেলেন। স্বামীর যাওয়ার দিকে তাকিয়ে তিনিও পিছু পিছু গেলেন। বড় আফসোস ওনার ছেলেটাকে মানুষ করতে না পারার। দুহাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে হৃদিতা। রূপালীর মেহেদিতে অ্যালার্জি থাকায় সে হাতে মেহেদি দেয়নি। তবে রূপালীর মেয়ে তৃপ্তিকে মেহেদি দিয়েই নিচ্ছে। মেয়েটা মেহেদি দেখে হইচই শুরু করেছে। অ্যালার্জি থাকায় রূপালী না দিলেও মেয়ের সাদা সাদা হাতে দুহাত ভর্তি মেহেদি নষ্ট না হয়ে যায়, তাই হাত ধরে বসে আছে রূপালী। হৃদিতা দূর থেকে এটা দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে বলল। আমার আম্মুর মেহেদি তো দারুণ হয়েছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। শান্তশিষ্ট তৃপ্তির মুখের হাসি বিস্তর হলো। হৃদিতাকেও দুহাত ভর্তি মেহেদি দিতে দেখে সে খুশি হয়ে বলল। চাচি আম্মু আর দীপ্তি সেম সেম, আমিও মেহেদি দিচ্ছি, এই দেখো। আরে বাহ, খুব সুন্দর। আপু গাছের মেহেদিতেও অর্গানিক। আমার মেহেদিতেই সমস্যা রিদি, তাই না দেওয়াই ভালো আমার। তবে তোর মেহেদিটা দারুণ হয়েছে। হৃদিতা মৃদু হাসল। এর মাঝেই এরিকা আর অলিভা এলো। এরিকা শাড়ি পরলেও অলিভা গর্জিয়াস গোল জামা পরেছে। এরিকা হৃদিতার হাতের মেহেদি দেখে বলল। ওয়াও, তোমার হাত তো বেশ সুন্দর দেখাচ্ছে, আমিও দিতে চাই। হৃদিতা বিস্তর হেসে বলল। হ্যাঁ ভাবি, অবশ্যই। আপু ওনাকে মেহেদি দিয়ে দিন, ফর্সা হাতে দারুণ মানাবে। এরিকা মিষ্টি হেসে বলল। কি যে বলো না তুমি হৃদিতা, তোমার হাতেই তো দারুণ মানাচ্ছে। হৃদিতা কিছু বলার আগেই অলিভা হৃদিতার দিকে তেসরা চোখে তাকিয়ে বলল। ও, তবে তুমি সে কালো বলে রাদীপ জিজুকে বিয়ে করবে না বলেছিলে, আর সেই ডাকেই। অলিভার কথা শেষ হতে না হতেই এরিকা রেগে বলল। স্টপ অলি, এসব কি ধরনের কথাবার্তা? অলিভা তাচ্ছিল্য হেসে বলল। ভুলকে বললাম আপু, এই মেয়ের জন্যই তো জিজু দেশে আসেনি এতদিন। তাছাড়া এমনি যতই সুন্দরী হও না কেন, গায়ের রং সাদা না হলে কোনো ছেলে মেয়েদের দিকে ফিরে তাকায় না। এরিকা আবারও ধমকে উঠল। অলি, তুমি কিন্তু বেয়াদবি করছো। রীতি আমাদের চেয়েও সুন্দর, তুমি। অলিভা আবারও একই সুরে বলল। মিথ্যা কি বললাম আপু? হ্যাঁ মানছি, এখন সে ঠিকঠাক দেখতে, তবে আগে নিশ্চয়ই কালোই ছিল দেখতে। তাছাড়া শুনেছিলাম যে ওর বর নাকি ওকে আবার ফেলে রেখে গেছিল।
নিশ্চয়ই ওর রঙের কারণেই তো। খবরদার মেয়ে, ওর নামে আর একটাও বাজে ওয়ার্ড ব্যবহার করেছো তো? তুমি জানোই কি ওর ব্যাপারে, হ্যাঁ? তাছাড়া তোমার সাহস কিভাবে হয় আমার বাড়িতে এসে আমার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করার? তুমি মেহমান, মেহমানের মতো থাকবে, খাবে দাবে আনন্দ করবে, বিয়ে শেষ হলে বিদায় হবে। খবরদার, যদি আমার বাড়ির বিষয়ে নাক গলাতে দেখেছি তো আমি ভুলে যাব তুমি আমার ছেলের শালিকা হও। হৃদিতা সহ সবাই বড় চাচির এমন কঠোর রূপ দেখে চমকে উঠল। অলিভা গালে হাত দিয়ে রেগে বলল, জিজু ঠিকই বলে, আপনারা আপনের চেয়ে পরকে গুরুত্ব বেশি দেন, তাই তো ছেলের কোনো গুরুত্ব নেই আপনাদের। ছেলে থাকলেও কি বা না থাকলেও কি, আপনাদের মতো বাবা মা। ইনাফ অলিভা। রাদিফের রাগী গলার আওয়াজে শুনে সবাই পিছনে ফিরে চাইল। তোমার সাহস হয় কিভাবে আমার মাকে এসব কথা বলার? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তাই আমরা বুঝে নেব। তুমি এসব বিষয় থেকে দূরে থাকো। অলিভার রাদিফের কথায় রাগে ধপাধপ পা ফেলে চলে যেতেই হৃদিতা অবাক হয়ে বলল, আমার জন্য রাদীপ ভাইয়া এত বছর দেশে ফেরেনি, কিন্তু কেন? আর বিয়ে মানে? রাদিফ আশেপাশে নজর বুলিয়ে বলল, ওসব পুরনো কথা বাদ দে, আশেপাশে অনেক মানুষ রয়েছে, এসব নিয়ে পরে কথা হবে। বলে রাদীপ চলে যেতেই হৃদিতার বড় চাচি বলল, ওইসব পুরনো কথা ঋতু, বাদ দে এসব। হৃদিতা বেশ অবাক হলেও বড় চাচির কথার বিপরীতে কোনো কিছু বলল না। এদিকে থাপ্পড় খেয়ে রাগে ট্রক বগিয়ে অলিভা বাইরে এসে ফাঁকা জায়গায় দাঁড়াতেই কাউকে দেখে থমকে যায়। আনমনেই বিড়বিড় করে বলল, তীব্র চৌধুরী। অলিভা চেনে তীব্র চৌধুরীকে। বাবার ব্যবসার সূত্র ধরে আমেরিকার বিশাল পার্টিতে দেখেছিল তীব্রকে। তীব্র চৌধুরী টপ বিজনেসম্যান আর মাফিয়া লর্ড। সুপার হ্যান্ডসাম এই পুরুষটি হাজারো সুন্দরী মেয়ের স্বপ্ন পুরুষ। এক রাতের শয্যাসঙ্গী হতেও মেয়েদের যেন লাইন লেগে থাকে। কিন্তু আফসোস, এই পুরুষটি হাজারো সুন্দরী নারীর দিকে ফিরেও দেখেনি। ইভেন তার আশেপাশেও যাওয়াটাও ছিল যেন অসম্ভব। সবসময় বডিগার্ড তাকে ঘিরে রাখে। তার অনুমতি ব্যতীত তার গায়ে টাচ করাও পছন্দ না তীব্রর। তীব্র শার্টের হাতা ফোল্ড করতে করতে বাগানে তৈরিকৃত ঘরে প্রবেশ করল। অলিভা হা করে তাকিয়ে দেখল শুধু। তার এখনও বিশ্বাস হচ্ছে না এটা তীব্র চৌধুরী। অলিভা দ্রুত পায়ে সেদিকে যেতেই কালো পোশাকধারী একজন এসে তার সামনে দাঁড়িয়ে বলল, কাকে চাই? অলিভা এক পলক গার্ডটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, উনি কি তীব্র চৌধুরী? উনি কি সত্যি তীব্র চৌধুরী? ইয়েস, উনি তীব্র চৌধুরী। সরি মিস ওর মিসেস, এটা মেহমান এরিয়া না, আপনি এখানে প্রবেশ করতে পারবেন না, এটা পার্সোনাল এরিয়া। দয়া করে অনুষ্ঠানের জায়গায় যান, ধন্যবাদ। উনি এখানে কেন? মানে স্যারের রিলেটিভের বিয়ে, তাই। কিন্তু আপনি কে? আমি অলিভা। অলিভা কিছু বলার আগেই গার্ডটি তাড়াহুড়ো করে বলল, প্লিজ গিয়ে অনুষ্ঠানে জয়েন্ট হন ম্যাম। বলেই গার্ডটি দ্রুত বেগে সেখান থেকে প্রস্থান করে। এদিকে অলিভা মনে মনে কিছু একটা ভেবে খুশি মনে দৌড়ে তার রুমে চলে আসে। হলুদ জর্জেট একটা পাতলা শাড়ি গায়ে জড়িয়ে নেয়। পারফেক্ট বডি আর বেশ সুন্দরী হওয়ায় শাড়িতে বেশ আকর্ষণীয় করে তুলেছে নিজেকে, ঠিক যেন বলিউডের অভিনেত্রী। প্রায় 30 মিনিট পর নিজেকে সুসজ্জিত করে বের হয় অলিভা। এদিকে সবাই অলিভাকে দেখে নানান কটূক্তি করছে শুধু। একে তো গ্রাম, তার ওপর এমন পোশাক আশাক। যদিও এসবে অলিভার কোনো খেয়াল নেই, তার ধ্যান পড়ে আছে তীব্র চৌধুরীর ওপর। স্টেজের এক কোনায় সবার মতোই একই পাঞ্জাবি পরিহিত তীব্রকে দেখেই ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটে ওঠে। দ্রুত পায়ে সেদিকে গিয়ে দাঁড়ালো তীব্রর কাছে। এত কাছ থেকে এই মানুষটাকে দেখাও যেন সৌভাগ্য। অলিভা গলা খেকারি দিয়ে কয়েকবার তীব্রর অ্যাটেনশন পেতে চেয়েও কিছু হলো না দেখে সরাসরি বলল, হাই। তীব্র নিশ্চুপ থাকলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। আমি অলিভা। তীব্রর থেকে কোনো উত্তর নেই। তবে ইতিমধ্যেই ছুটে এলো একজন গার্ড। এই তো কিছুক্ষণ আগেই কথা হলো যার সাথে। এক্সকিউজ মি মিস, স্যার অচেনা কারোর সাথে কথা বলে না, প্লিজ এখান থেকে যান আপনি। অলিভার সাথে সাথেই বলল, আমি অচেনা নই, উনি। স্যার চেনে না আপনাকে, প্লিজ স্টে ওয়ে। গার্ড আর অলিভার তর্ক করার মাঝেই তীব্র উঠে দাঁড়ালো। তীব্রকে উঠতে দেখে গার্ডটি কিছু বলার আগেই তীব্র সেখান থেকে হেঁটে চলে যায়। অলিভার তীব্রকে যেতে দেখে তার পিছু যাওয়ার আগেই গার্ডটি তাকে থামিয়ে দেয়। অলিভার রাগে গজগজ করছে আর তীব্রর যাওয়ার দিকে তাকিয়ে আছে। তবে গার্ডটি তীব্রর পিছু পিছু যেতেই অলিভাও তীব্রর পিছনে ছুটল। কিছু দূর যেতেই একজন অতি সুন্দরী মেয়েকে দেখে তীব্র থেমে গিয়েও আবারও তাৎক্ষণিক ব্যস্ত পায়ে এগিয়ে মেয়েটির কোলে কান্না করতে থাকা
পুতুলের মতো ছোট্ট জীবন্ত পুতুলটিকে কোলে তুলে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অলিভা অবাক হয়ে তাকালো পুতুলের মতো দেখতে মেয়েটার দিকে। পুরো চেহারাটা যেন চেনা চেনা মুখ, তবে গুলুমুলু মায়াবী মুখখানা দেখেই বোঝা যাচ্ছে সে যেন কোনো আদুরে রাজকন্যা। হলদে একটা ছায়ারা স্যুট পরনে, গায়ের ওপর দিয়ে একটা লাল কোটি পরা, চুলগুলো সুন্দর করে ঝুঁটি করে দুপাশে বাঁধা, কান্নার ফলে গালগুলো টকটকে লাল হয়ে আছে, ঠোঁট দুটো একদম টুকটুকে লাল, ডাগর ডাগর নীলাভ মায়াবী চোখ, সব মিলিয়ে এক কথায় অসাধারণ সৌন্দর্য আছে মেয়েটার মাঝে। আমার মা, আমার আম্মু যান। কি হয়েছে আম্মু? আমার লিটল বার্ড কেন কাছেন আম্মা? অলিভা চমকে উঠল। কি বললো? মা, আম্মু? তবে কি মেয়েটা তীব্রর কেউ? আপন কেউ? খুব আপন? নিজের সন্তান? অলিভার নিজের মনে কথাগুলো ভেবে দেখল, নিজের সন্তান না হলে তীব্র চৌধুরী কি এতটা আদুরে হয়? পাশে দাঁড়িয়ে থাকা রমণী বলল। সবার টানাটানিতে ভয় পেয়েছে রোজ। তীব্র মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বিরক্তকর মুখে বলল। মানা করেছিলাম, মেয়েকে নিয়ে যাওয়ার দরকার নেই। রূপালী কিছু বলার আগেই তীব্র মেয়েকে নিয়ে চলে গেল। তখন হৃদিতা, বড় চাচি রিয়া, মনির জোড়াজড়িতে রোজকে নিয়ে মির্জা বাড়িতে যেতেই সবাই যেন রোজকে দেখে হামলে পড়ে। কারো কটু কথা, কারো তিক্ত কথা, আবার কারো ভালোবাসা। কেউ বলছে হৃদির মতো চেহারা, শুধু রংটা অন্যরকম হয়েছে। কেউ বলছে হয়তো এটা হৃদিতার গর্ভের সন্তানই না। আবারও কেউ বলছে এত সুন্দর মেয়ে হৃদিতার। এটা দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছে। তবে সবাই এই জীবন্ত ছোট্ট পুতুলটিকে কোলে নেওয়ার বা ছোঁয়ার লোভ সামলাতে পারছে না। এদিকে রোজ এত মানুষ দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও সবার আদর পেয়ে চাচি রিয়া মনির কাছে থেকেছে। কিন্তু একে একে সবাই তাকে নিয়ে টানাটানিতে বেচারি ভয় পেয়ে জোরে জোরে কান্না করছে। কোনো মতে কান্না থামাতে না পেরে রূপালী রোজকে নিয়ে বাইরে আসে। একটু ফাঁকা জায়গায় আসতেই তীব্রকে বসে থাকতে দেখে রূপালী। রোজ কান্না শুরু করলে তীব্র ছাড়া কেউ থামাতে পারে না ভেবে রোজকে নিয়ে তীব্রর কাছে আসছিল। রূপালী একটা দীর্ঘশ্বাস ফেলে পিছু পিছু গেল। দূর থেকে এটা দেখে অলিভার ভালো না লাগলেও জীবন্ত পুতুলটিকে দেখে বেশ অবাক হয়েছে। এক কথায় বলতে গেলে রূপকথার মায়াবী রাজকন্যা যেন পৃথিবীতে নেমে এসেছে। হলুদ অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ হলো। এরিকা বোনের এসব কাণ্ডে রেগে মেগে বেশ কথা শুনিয়েছে। একে তো হৃদিতার সাথে এত বাজে ব্যবহার করেছে অলিভা, তার ওপর এমন পোশাক পরে ভরা বাড়িতে ঘুরে বেরিয়েছে। যদিও তার শাশুড়ি কিছু বলেনি, তবে ভরা বাড়িতে মানুষের ফিসফিসানি শুনেছে এরিকা। বিয়ে বাড়িতে আসা গ্রামের মহিলারা বোনকে পতিতার সাথে তুলনা করলেও সে কিছু বলেনি। বলবে কিভাবে? এমন পোশাক পরা কখনো উচিত হয়নি। একে তো বাংলাদেশ, তার ওপর আবার গ্রাম। এরিকা বোনকে বারবার বলে গেছে কালকে বিয়ে, সে যেন আবার কোনো ঝামেলা না করে। তবে অলিভার এসবে কোনো ধ্যান নেই, তার ধ্যান জ্ঞান তীব্র চৌধুরীতে আটকিয়ে আছে। তবে অলিভা এটা জানে না তীব্র চৌধুরী আসলে কি জিনিস। নিজের মনে যতই পরিকল্পনা সাজাক অলিভা, বাট তীব্র চৌধুরী ইজ তীব্র চৌধুরী। সকালে নাস্তার পর থেকেই আবারও সবাই সাজতে শুরু করেছে। বরযাত্রী যাবে বলে কথা। সকাল থেকেই বিয়েবাড়িতে হইচই চলছে। বিয়েবাড়ি মানেই হইচই, আর সেটা যদি হয় গ্রাম, তবে তো কোনো কথাই নেই। অলিভা আজ কালো রঙের গর্জিয়াস গাউন পরেছে। হেভি মেকআপ আর সিপলেস গাউনে তাকে সবার থেকে আলাদা করেছে। একে একে সবার সাজগোজ শেষ হতেই সবাই গাড়ির কাছে এসে গাড়িতে উঠে বসে। রিয়ার শ্বশুর বাড়ির পুরো পরিবার এক গাড়িতে উঠে বসেছেন। তাদের ঠিক আগের গাড়িতে রায়ানের সাদা চকচকে সাজানো গাড়িটি বেশ নজর করা সুন্দরভাবে ডেকোরেট করে সাজানো হয়েছে। তাদের গাড়ি চলতে শুরু করতেই রায়ানের গাড়িও চলতে শুরু করলো। রায়ানের পাশে বসে আছে রিয়ার হাজব্যান্ড আর মনি। এদিকে রওনাফ মির্জা মনসুর আলীর পরিবারের সাথে তাদের গাড়িতে উঠে বসেন। বন্ধুর সাথে বোঝাপড়ার উদ্দেশ্যে মনসুর আলীর গাড়িতেই উঠেছেন তিনি। দাওয়াত বহু আগে দেওয়া হলেও মনসুর আলী এসেছেন বিয়ের দিন। এটা নিয়েই সকাল থেকে মনসুর আলী বন্ধুকে মানানোর চেষ্টা করে চলেছেন। গুরুত্বপূর্ণ কাজের জন্য কালকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি তিনি। এরপর আরও একটি গাড়িতে উঠে রাদীপ সহ তার পরিবার। এরিকা শাড়ি সামলে গাড়িতে উঠে বসল। তবে অলিভা আর রাদীপকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে দেখে অলিভা আর রাদীপকে গাড়িতে বসার জন্য তাড়া দিতেই রাদীপ মায়ের উদ্দেশ্যে বলল, আর কয়টা গাড়ি যাবে মা? যাবে হয়তো আর কয়েকটা। বলছিলাম যে গাড়িতে এখনো জায়গা আছে, কেউ গেলে বসতে পারে।
তার দরকার হবে না। তোর মামারা আর শহর থেকে কিছু আত্মীয় সরাসরি ওখানে চলে যাবে, আর বাকি যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। রাদীপ মায়ের কথায় আবারও আশেপাশে তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মুখটা দেখতে না পেয়ে গাড়িতে উঠে বসল। অলিভাও গাড়িতে বসল। ওদের গাড়ি যাওয়ার সাথে সাথে আরও একটা গাড়ি আত্মীয় স্বজনে ভরা, সেটা বেরিয়ে গেল। রাদীপ জানালা দিয়ে দেখলো শুধু। সবার পৌঁছাতে পৌঁছাতে সময় লাগলো প্রায় 30 মিনিট। এক গ্রাম থেকে অন্য গ্রামের সরু রাস্তায় পরপর গাড়ির বহর দেখে সবাই বেশ উৎসুক হয়ে তাকিয়ে আছে সেদিকে। গাড়িতেই তো পুরো মাঠ ভরে গেছে। একে একে গাড়ি থেকে সবাই নেমে দাঁড়ায়। বিশাল বড় মাঠে খাবার আয়োজন করা হয়েছে। ওপরে সামিয়ানা আর তাঁবু টাঙ্গিয়ে সাধারণ চেয়ার টেবিল দেওয়া হয়েছে, তবে অনেক সুন্দর ডেকোরেশন করেছে। দোতলা বাড়িটাও সুন্দর করে সাজানো হয়েছে। এরপর তাদের আপ্যায়ন করা হলো। আপ্যায়নে রায়ানের শালিকারা বেশ দুষ্টমিও করেছে বটে। রায়ানকে নিয়ে ভেতরে ঢুকার আগেই শ শ আওয়াজ তুলে আরও 4টি বিলাসবহুল গাড়ি এসে থামে মাঠের অপর প্রান্তে। সেখান থেকে বেরিয়ে এলো রূপালী, হৃদিতা, মেঘলা, অভিক, তীর, তৃপ্তি, রৌদ্র, তুর্য, লাবিব সহ মিহি। তীর খুব ভোরেই গ্রামে পৌঁছেছে। জরুরি কাজের জন্য তাকে কানাডা যেতে হয়েছিল। তীরের পরনে সাদা রঙের কারুকার্য খচিত গর্জিয়াস পাঞ্জাবি। ফর্সা সুঠামদেহী সুশ্রী শরীরে শোভা পেয়েছে বেশ। রূপালীর পরনে সিলভার আকাশি রঙের গর্জিয়াস পাকিস্তানি থ্রিপিস। সাদা আকাশির কম্বিনেশনে দুইজনকে বেশ ভালো মানিয়েছে। আর তীরের কোলে ছোট্ট আরেকটা রূপালী মানে তৃপ্তি। সিল্কি চুলগুলো দুপাশে ঝুঁটি বাঁধা, পরনে মেরুন রঙের গর্জিয়াস গাউন। অভিকের কোলে তার 8 মাসের ছেলে আয়মান চৌধুরী মাহিদ। অভিক আর মেঘলার বিয়ে পারিবারিকভাবেই হয়েছিল রূপালীর বিয়ের 4 মাস পরে। প্রথমে দুইজনকে বুঝতে সময় নিলেও ধীরে ধীরে আস্তে আস্তে সবটা ঠিক হয়েছে। ছেলের জ্বর ছিল বিধায় আগে আসা হয়নি তাদের। লাবিব আর মিহির বিয়ে হয়েছে রূপালীর বিয়ের পরপরই। তীব্রর মামাতো বোন মিহি তার বাবা মাকে বলেছিল সে লাবিবকে পছন্দ করে। প্রথমে লাবিব এই বিয়েতে সংকোচ করলেও মিহির ভালোবাসা দেখে তাকে ভালোবাসতে বাধ্য হয়। এত বড় লোকের মেয়ে কিনা তাকে বিয়ে করতে চাইছে, এই নিয়ে সংকোচ ছিল তার। তবে এখন সুখের সংসার তাদের। 2 ছেলে নিয়ে বেশ ভালোই চলছে দিনকাল। বড় ছেলে মিহির শেখ, যাকে তারা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছে বিয়ের পরপরই। লাবিব নিজেও একজন অনাথ শিশু ছিল। বর্তমানে যে তার বাবা মা তারা তাকে দত্তক নিয়েছিল শিশুকালে, তাই লাবিবের ইচ্ছে ছিল সেও একজন অনাথ শিশুকে মানুষ করবে। তার সামর্থ্য আছে একজন শিশুকে বড় করার। তাই বিয়ের কয়েক মাস পরে এই কথা মিহিকে জানালে মিহিও লাবিবকে সাপোর্ট করে। তারপর তারা 6 মাসের একটা ছেলে সন্তানকে দত্তক নেন। সে হলো মিহির শেখ। আর তাদের ছোট ছেলে লিমন শেখ, যাকে মিহি জন্ম দিয়েছে। মিহিরের বয়স 5 বছর আর লিমনের বয়স 3 বছর। সবাই এগিয়ে আসতেই রায়হান সবার সাথে কুশল বিনিময় করে ভেতরে প্রবেশ করে। অলিভার গরম লাগায় তাকে অনেক আগেই ভেতরের একটা রুমে ফ্যান চালু করে বসানো হয়েছে। একে তো তীব্র দেখা পায়নি, তার ওপর এত মানুষজন, আর গরমে বিরক্ত হয়ে রিয়াকে বলাতে রিয়া ওকে ঘরের ভেতরে বসিয়ে দিয়ে এসেছে। এই যে শুনুন। কারো ডাকে হৃদিতা পিছনে ফিরে তাকালো। তারা এখনও বাসায় প্রবেশ করেনি, গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। হৃদিতা পেছনে ফিরে দেখলো একজন লোক এগিয়ে এলো তার দিকে। কাছাকাছি আসতেই গার্ড এগিয়ে এসে বলল, জি, কি কাজ আপনার? আপনার সাথে আমার কাজ নেই, ওনাকে দরকার। হৃদিতা মৃদু স্বরে বলল, আপনার নাম কি ডাক্তার হৃদিতা চৌধুরী? হৃদিতা খানিকটা সময় নিয়ে বলল, জি। কাইন্ডলি একটু আমার সাথে আসবেন। আসলে আমার ওয়াইফের হঠাৎ শরীর খারাপ করছে। কোথায় উনি? কি হয়েছে আপনার ওয়াইফের? লোকটা কিছুটা আমতা আমতা করে বলল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, বুঝতে পারছি না কি হলো। হৃদিতা কিছু বলার আগেই গাড়ির ভেতর থেকে তীব্র বলল, গিয়ে দেখে আসুন, অনাকাঙ্ক্ষিত কাউকে পেতে পারেন। হৃদিতা অবাক হয়ে তীব্র দিকে তাকালো। তবে এই মুহূর্তে কথা না বাড়িয়ে লোকটার সাথে যেতেই গার্ড কিছুটা ইতস্তত করে বলল, বস, ম্যামকে একা ছাড়া কি? এখানে আসার আগেই সবার বায়োডাটা আমার কাছে এসেছে। মার্ভেল। মার্ভেল হকচকিয়ে বলল, জি বস। বলছি ভেতরে প্রবেশ করবেন না? তীব্র মেয়ের ঘুমন্ত মুখের দিকে চেয়ে বলল, অপেক্ষা করছি ঘুম ভাঙার। গার্ডটি মুচকি হাসল। মেয়ে হওয়ার পর তীব্রর পরিবর্তন যেন কোনো মিরাক্কেল। যদিও পরিবর্তন হৃদিতা আসার পরপরই শুরু হয়েছে, তবে ছেলেদের জন্য তীব্র নিজেকে এতটা বদলায়নি যতটা মেয়ের জন্য নিজেকে বদলিয়েছে।
ছেলে দুটো মা ভক্ত হলেও মেয়েটা একদম বাবা ভক্ত। বাবাকে পেলে আর কিছু চাই না ছোট্ট রোজের। হৃদিতা ব্যস্ত পায়ে পাশের বাড়িতে যেতে যেতে বলল, আপনার ওয়াইফ কি খুব বেশি অসুস্থ? না, তবে ওই আর কি। আসুন, এই রুমে আছে। হৃদিতার রুমে ঢুকতেই কেউ শক্ত করে জড়িয়ে ধরল হৃদিতাকে। হৃদিতা ভয়ে চিৎকার করার আগেই কেউ ওর মুখ চেপে ধরে বলল, চেঁচামেচি করিস না, ঋতু আমি। হৃদিতা অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, নাফু? নাফিসা হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরতে হৃদিতার চোখ ভিজে উঠল। সেই ছোট্টবেলার সঙ্গী এই মেয়েটা, একসাথে অনেকটা পথ চলেছে। নাফুর জন্য নিজের জীবনের রিস্ক নিতেও দুবার ভাবিনি সে। সেই প্রিয় সখী আজ এত বছর পর। নাফিস ভাইয়া বলেছিল তোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কোথায় আছিস তাও জানি না, তবে তুই এখানে। বলবো বলবো, সব বলবো। আগে চল নীলিমার বিয়েতে। তুই নীলিমাকে? নীলিমা জয়ের কাজিন, আর ও জয় আমার হাজব্যান্ড, জয় শিকদার। নীলিমার বিয়ের জন্যই আমরা এখানে এসেছি সপ্তাহখানেক আগে। সরি রীতিতে, তোমাকে মিথ্যা বলেছি। আসলে এটা ওর প্ল্যান ছিল। তোমার কথা ওর মুখে এত শুনেছি যে তুমি নামক মানুষটা আমাদের একদম মুখস্থ। তোমাকে সারপ্রাইজ দিব বলে কাল থেকে অপেক্ষা করছে। মানে তুই জানতি? সব বলবো তোকে, আগে চল বিয়ে বাড়িতে যাই। তোর নাকি মেয়ে হয়েছে, একদম পুতুলের মতো দেখতে। হৃদিতা হাসল। আর তোর সন্তান কয়টা? আমার 3টা ছেলে, আর একটা নিলে 1 হালি পূর্ণ হবে। মেয়ের শখ আমার আর জয়ের হলেও 3টাই ছেলে। তবে তোর মেয়েকে আমি ছেলের বউ করে আমার কাছে এনে রাখবো। হৃদিতা নাফিসার কথায় হাসল। মেয়ের পায়ে গোল্ডেন জুতা পরিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে দিল তীব্র। গোল্ডেন ফ্রক পরিহিত ছোট্ট রোজকে আজ সত্যি সোনালি কিরণের মতো লাগছে। কপালের ওপর ছোট্ট ছোট্ট চুলগুলো পড়ে আছে, দুই পাশে দুটো ঝুঁটি বাঁধা, গলায় ছোট্ট একটা লকেট। তীব্র মেয়েকে গাড়ির সিটে বসিয়ে দিয়ে বলল, আম্মুজান। রোজ হাতে থাকা চকলেট নাড়াচাড়া করছিল এতক্ষণ। বাবার কথায় মুখ তুলে তাকালো। ঘুম থেকে উঠেছে বিধায় চুপচাপ কিছুটা। তীব্র মেয়ের ফুলকো ফুলকো গালে চুমু দিয়ে বলল, মামার কাছে যাবেন প্রিন্সেস? রোজ মাথা নাড়ায়, যার অর্থ যাবে। 2 দিন থেকে মায়ের সঙ্গ খুব কমই পেয়েছে ছোট্ট রোজ। যদিও বাবা হলেই চলে তার, কিন্তু মায়ের সাথেও দূরত্ব হয়নি কখনো। তাই মা কাছে না থাকায় ছোট্ট রোজ মায়ের প্রয়োজন অনুভব করছে। তীব্র মেয়েকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হতেই নাফিসা অবাক হয়ে বলল, মাশাআল্লাহ, এ তো দেখি ফেরি কুইন। তীব্র পেছনে ফিরে তাকাতেই নাফিসা তীব্রকে দেখে আরও এক দফা অবাক হয়ে বলল, এই ঋতু, এই মাফিয়া কি এখন তোর মেয়েকেও কিডন্যাপ করবে নাকি? হৃদিতা ফিক করে হেসে উঠল, সাথে নাফিসাও হেসে ফেলল। তীব্র এদের কথায় কিছু বলল না, কিন্তু রোজ মাকে দেখা মাত্রই মায়ের কোলে যাওয়ার জন্য হাত বাড়াতেই হৃদিতা মেয়েকে কোলে তুলে নিল। এতে নাফিসার বেশ সুবিধাই হলো। অত লম্বা মানুষটার কোলে রোজকে দেখতে গিয়ে ঘাড়টাই ব্যথা করছিল। রোজ মায়ের কোলে আসতেই মায়ের বুকের সাথে মিশে গেল। গাড়িতে ঘুমানোর সময় মায়ের বুকেই লেপ্টে ঘুমিয়েছিল। এত সুইট, আয় হায়, আমি তো রসগোল্লা ভেবে খেয়ে নিব আম্মু তোমাকে। রোজ ফ্যালফ্যাল করে কিছুক্ষণ নাফিসার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে কান্না করে বলল, আমাকে কে নেবে? হৃদিতা মেয়েকে বুকে চেপে ধরে মুচকি হেসে বলল, আন্টি মজা করছে তো মা তোমার সাথে। আমার জান পাখি কাঁদে না সোনা। রোজ মায়ের বুকে গুটিয়ে গেল খানিকটা, তারপর ঠোঁট ফুলিয়ে বলল, আমাদের আমাদের কেউ না, হাঁটা। নাফিসা ফিক করে হেসে উঠে বলল, এত আদুরে বাচ্চা, আল্লাহ, ইচ্ছে করছে কোলে বসিয়ে রেখে শুধু দেখতে। কিন্তু সামনে যেই ভয়ঙ্কর বাপ দাঁড়িয়ে আছে মেয়েকে কাঁদানোর জন্য, আবারও আমাকে তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি টর্চার না করে।